এখতিয়ার ঠেলাঠেলি নয়, এটাই হচ্ছে মেন জায়গাটা। জিরো এফআইআর। এখন ঘটনাস্থল যেখানেই হোক অভিযোগ যে কোনো থানায় জমা দেওয়া যাবে। আবারও যে কথাটা বললাম, অর্থাৎ নয়ডাতে বা পুরী দার্জিলিং ঘুরতে যাওয়ার সময় ঝামেলা হয়েছে, ট্রেনে ওঠার আগে একজন চড়থাপ্পড় মেরে মানিব্যাগ ছিনতাই করে সমস্ত কিছু নিয়ে সর্বশান্ত করে নারী নির্যাতন করে বেরিয়ে গেছে। আপনি ট্রেনে উঠলেন, আপনি নির্দিষ্ট হাওড়াতে গিয়ে অভিযোগটা করলেন, এখন আর এই ঘটনাস্থলেই কাছাকাছির পুলিশ স্টেশনে গিয়ে তার জুরিসডিকশন নেই। আগে যেটা ছিল ঘটনাস্থল সেখানেই থানাতে অভিযোগ করতে হতো, অর্থাৎ ভাঙড় হলে ভাঙড়ে গিয়েই করতে হবে। এখন সেই বিষয় নেই, এখন আপনি কাশ্মীরে বসেও ভাঙড়ের পুলিশ স্টেশনে মেল করতে পারেন। এর পাশাপাশি জিরো এফআইআর মানেটা কি? ঘরে বসে এফআইআর। এর পাশাপাশি আরেকটা যে জিনিস এই মুহূর্তে আমি দেখব তা হলো 72 ঘন্টার মধ্যে আপনাকে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দিতে হবে, কিন্তু এখন হোয়াটসঅ্যাপ বা ইমেলে অভিযোগ গ্রাহ্য। সন্ময় বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছিলেন যে উচ্চ মধ্যবিত্ত বা যারা ইন্টারনেট ব্যবহার করেন তাদের ক্ষেত্রে, কিন্তু ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে কতজন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন? হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং ইমেলের মাধ্যমে যদি এখন এই মৌখিক অভিযোগকে মান্যতা দেওয়া হয়, এটার ভালো দিক খারাপ দিক থাকতে পারে, কিন্তু অবশ্যই এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। কারণ অনেকে বলেন যে পুলিশ স্টেশনে এফআইআরটাই নেয় না, অভিযোগটাই শুনতে চায় না। 72 ঘন্টার মধ্যে সশরীরে গিয়ে অভিযোগ দায়ের করতে পারবেন। প্রথমে আপনি ফোনে বলতে পারেন এবং 72 ঘন্টার মধ্যে আপনি চলে আসতে পারেন, অর্থাৎ কলকাতাতে আসার পরে কলকাতাতে 72 ঘন্টার মধ্যে অ্যাপিয়ার করলেই হলো। থানায় গিয়েই অভিযোগ দায়ের করতে হতো আগে। আপনি থানায় আসুন, 2টোর সময় আসুন, বড়বাবু আসলে আসুন, সেই দিন শেষ। এর পাশাপাশি মৌখিক অভিযোগকে মান্যতা দেওয়ার পাশাপাশি এখন এই হোয়াটসঅ্যাপ এবং ইমেলে যে গ্রাহ্য হবে, কার সুবিধা হবে কার অসুবিধা হবে সেইটা বোঝার জন্য এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন নন্দিনী দি এবং ফিরদৌস শামীম। আমি নন্দিনী দি আপনার কাছে আসবো। নন্দিনী দি, এটা সুবিধা হলো না অসুবিধা হলো, আর লাভটা কি সত্যিই হলো? লাভের লাভ কিছু হবে? দেখুন, এটা একটা ভীষণ বড় প্রশ্ন। সুবিধে হলো না অসুবিধে হলো, তবে আমরা যেহেতু পুরুষের অধিকার নিয়ে কাজ করি, একটা তো সামান্য ছোট সুবিধে দেখতে পাচ্ছি। যেরকম পুরুষ মানুষের তো গ্রাহ্য কিছুই হতো না থানায় গেলে, তারা এখন এফআইআরটা বাড়িতে থানায় গেলে গ্রাহ্য হবে না কেন? না, কখনোই পুরুষের এফআইআর জেনারেলি নেওয়া তো হয়ই না, তাদের অভিযোগও জমা দেওয়া হয় না। এই জন্য আমরা তাদেরকে সাধারণত রেজিস্টার উইথ এডি করতে বলতাম। এখন হয়তো তারা ইমেলের সুবিধাটুকু পাবেন, এটুকু সবাই জানে। পুরুষরা গেলে কি বলা হতো? হাসাহাসি হতো? হ্যাঁ, ডেফিনেটলি হাসাহাসি, এবং নেওয়া হয় না, মানে হাঁটিয়ে দেওয়া হয়। তবে কয়েকটা পুলিশ স্টেশন ডেফিনেটলি সহযোগিতাও করেছেন। প্রশ্ন এখানে পুরুষ বা নারীর নয়, এটা তো সেই লাও তো বটে কিন্তু অনেকের মতন। একটা আমি কথা বলি, আপনাদের এখানে বারবার একটা ক্যাপশন আসছে না যে নেতাদের কেন বা তৃণমূল নেতাদের কেন জানতে অনীহা। তো আমি একটা কথা বলি, সাধারণ মানুষের জানতে এটা ইচ্ছে আছে যে এক্স্যাক্টলি কি হয়েছে। অনির্বাণ ব্যানার্জি তো পাশে বসে বললেনই আপনার মনুসংগীতার সাথে তুলনা করে। আমি অনির্বাণ ব্যানার্জির কথায় যাচ্ছি না, আমি বলতে চাইছি সাধারণ মানুষ কি এটার ব্যাপারে কিছু জানেন? আমরা এটাই তো আমাদের জানাতে হবে। এক্স্যাক্টলি রিপাবলিক বাংলার মাধ্যমে প্রতিদিন আমি চেষ্টা করছি ন্যায় সংগীতার বিভিন্ন ধারা নিয়ে কথা বলতে। শুনুন, যে কোনো রাজ্যেই যে সরকারি থাকুন, পুলিশ তার সঙ্গে একটা যোগাযোগ থাকে, যেটা দেবাশিস দা বলছিলেন, সাধারণত থাকে। তো সব রাজ্যেই কিন্তু এই ঘটনাগুলো ঘটে, কিন্তু যে কোনো রাজ্যের নেতারা কতটা তারা নিজেরা এটা নিয়ে জানেন এবং তারা কতটা আগ্রহী জনগণকে জানাতে, এগুলো কিন্তু আগে জানতে হবে। যে এই যে জিনিসগুলো আমরা এলাম 30শে জুনের পর 1লা জুলাই হঠাৎ শিফট হলাম, এত বড় একটা জিনিস, ভারতবর্ষে একটা প্রায় বিপ্লব ঘটে গেল 1860 সালের আইনের পরে, এটা কে জানেন? পুলিশ স্টেশনে কজন পুলিশ এটা নিয়ে ওয়াকিবহাল? আমাদের অভিজ্ঞতা কিন্তু বলে একদম ওয়াকিবহাল নন। আমরা কথা বলছি কারণ যেহেতু আমরা রোজ এগুলো নিয়ে কাজ করি। লয়াররা সত্যিই ওয়াকিবহাল? সমস্ত ডিস্ট্রিক্ট কোর্ট, সমস্ত কোর্ট, সব জায়গায় সব লয়াররা পড়াশোনা করে ফেলেছেন বিএনএস নিয়ে? ভয়ঙ্কর। আমি একদম অনির্বাণকে সাপোর্ট করি। ভয়ঙ্কর কেওয়াস সৃষ্টি হতে যাচ্ছে, বিশ্বাস করুন। এই কেওয়াসটা সৃষ্টি কার কারণে হবে, কাদের কারণে হবে? 30শে জুন অবধি সব আইপিসি সিআরপিসি অনুযায়ী হচ্ছিল, 1লা জুলাই থেকে সেটা বিএনএস। কিন্তু পুরনো মামলাগুলো তো এখনো তো এটাই থাকবে, আইপিসিতেই থাকবে। ডেফিনেটলি। তাহলে মানে আজকে যদি আপনার সাথে আমার যদি হাতাহাতি হয়, সেইটা ভারতীয় ন্যায় সংহিতা হবে, কিন্তু 1 বছর আগে যদি হয় তাহলে হবে না তো। তাহলে ফিরদৌস দাও আছেন, অনির্বাণ আছেন, ওরা তো লয়ার প্র্যাকটিসিং, ওরা বলতে পারবেন যে কি ভয়ঙ্কর। বুঝতে পারছেন? জগা খিচুড়ি 30শে জুন অবধি সমস্ত মামলা হতে থাকবে ওই অনুযায়ী, 1লা জুলাই থেকে সেগুলো হবে নতুন অনুযায়ী। প্রচন্ড জগা খিচুড়ি। আমি একবার একটু আপনাকে থামাচ্ছি, কারণ এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, এটা বাংলার মানুষের অনেক প্রশ্ন বাংলার মানুষ করছেন, ভেঙে ভেঙে আমরা বোঝাবো, কিন্তু তার আগে একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে এসেছে। ফিরদৌস শামীমের কাছে যাওয়ার আগে একবার দেখে নি এই মুহূর্তে কোন ব্রেকিং নিউজটা, যেটা বাংলার মানুষের জানা উচিত। এই ন্যায় সংহিতার
যে নতুন সেকশনগুলো নিয়ে নতুন আইন অনুসারে এই মুহূর্তে ইলেকট্রনিক কমিউনিকেশনকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ব্রিটিশ আমলের যে আইন, সেই আইনে যে বড় পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনগুলো কি কি আমরা জবাব চাই বাংলাতে আপনাকে দেখাচ্ছি। বৈদ্যুতিন মাধ্যমের তথ্য আদালতে গ্রহণযোগ্য এখন থেকে, অর্থাৎ ইলেকট্রনিক এভিডেন্স। ব্রিটিশ আমলের যে আইন ছিল সেখানে হোয়াটসঅ্যাপ, ফোন কল বা স্ক্রিনশটকে গুরুত্ব দেওয়া হতো না। এক্ষেত্রে দাঁড়িয়ে কি তার মানে হবে বৈদ্যুতিন মাধ্যমের তথ্য, সেই তথ্যগুলোকে কি গুরুত্ব দেওয়া হবে? সোশ্যাল মিডিয়ার ছবি গ্রহণ করা হবে, হোয়াটসঅ্যাপ চ্যাটও এখন গ্রাহ্য হলো। অনেকগুলো জিনিস সত্যি যেগুলো, হ্যাঁ ঠিক ঠিক, অনেকগুলো প্রশ্ন, আইনজীবীদেরও অনেকগুলো প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরগুলো এক এক করে খুঁজবো। কিন্তু এই মুহূর্তে দর্শকরাও এই মুহূর্তে রয়েছে। একবার ফিরদৌস দা, আমি দর্শকদের প্রশ্নগুলো নিয়ে আপনার কাছে আসছি। একবার হ্যাঁ, আমার সাথে এই মুহূর্তে লেকটাউন থেকে একজন দর্শক রয়েছে। নমস্কার, আমি ময়ূক বলছি, আপনার নামটা বলুন এবং খুব সংক্ষেপে আপনার প্রশ্নটা। আমার নাম তন্ময় মন্ডল। ময়ূকদা নমস্কার, আপনারা ভালো পরিস্থিতিতে নিয়ে এসেছেন, এ নিয়ে কোনো কথা নেই। জেনারেল ডায়েরি আর জিরো এফআইআর এর মধ্যে অনেক ফারাক আছে। জিরো এফআইআর এর ভীষণ সুবিধা আছে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনাকে চিন্তা করতে হবে যে পশ্চিমবঙ্গের পুলিশ করেটা কি। তারা লুটেরা নেতা, শাহজাহানদের মতো নেতাদের সিকিউরিটি প্রোভাইড করে। তারা আপনারা থানায় গেলে জেনারেল ডায়েরি নেয় না, এফআইআর নেয়। নেতা বলার পরে এফআইআর এর জন্য অনেক লোক বাড়বে, তারা ভোট লুটে সাহায্য করে। এছাড়া তাদের কোনো কিছুই নেই। আপনি খুব যদি ভালো করে খেয়াল করেন, একের পর এক সবাই বলছে জিরো এফআইআর এ অনেক কাজ বাড়বে, পুলিশের কাজ বাড়তেই পারে। যে আমি সেখান থেকে এফআইআর করতে পারবো, আমার এফআইআর নেবে না। আপনি কি পারবেন পিজিতে ভর্তি হতেন কোনো রেফারেন্স ছাড়া? আপনি কি পারবেন কোনো থানায় গিয়ে? আমার একটা প্রশ্ন আছে অনির্বাণ ব্যানার্জির কাছে। অনির্বাণ ব্যানার্জি তো একটা প্রশ্ন আপনি করলেন তন্ময় বাবু লেকটাউন থেকে, আমি এটা নিয়ে আলোচনা করব। ফিরদৌস দা, প্রশ্নটা হলো, আমি সহজভাবে বুঝিয়ে দিই। রেফারে মানে এটা অদ্ভুতভাবে ওনার ভোটেই আমরা জিতছি, আপনার ভোটে, সবার ভোটে জিতছে, কিন্তু নেতারা দেখুন সিস্টেমটা বানিয়ে রেখেছে। বলছেন যে কোনো রেফারেন্স ছাড়া, ময়ূকবাবু সব কিছু বুঝলাম, রেফারেন্স ছাড়া কি এফআইআর নেওয়া হবে বা মুভমেন্ট হবে, যেটা অনির্বাণ কিছুক্ষণ আগে বলছিল। সত্যি তো এত কিছু ঢাল তলোয়ার নিয়ে মেল করলাম, মেলটা যদি সত্যি অনির্বাণ বললো ডিলিট করে দেওয়া হয়, যদি ফোন করে বলা হয় অনুব্রত দা এরকম একটা এফআইআর তো এসেছে, কি করব, কাজই শুরু হলো না। 72 ঘন্টা পরে যখন আমি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দিলাম তখন আমাকে চমকানো হলো। সত্যি তো। দেখুন, আমি প্রথমেই বলি, আমরা জিরো এফআইআর নিয়ে এত নাচানাচি করার কিছু নেই। সুপ্রিম কোর্ট অনেকদিন আগেই বলেছিল এই জিরো এফআইআর এর কথা। শুধু তাই না, সুপ্রিম কোর্ট বলেছিল সমস্ত এই যে এফআইআর দায়ের হবে সেই এফআইআর গুলো 24 ঘন্টার মধ্যে ওয়েবসাইটে আপলোড করতে। কিন্তু বাস্তবে হতো না। কেন হতো না? এবং কেন? ভারতের সুপ্রিম কোর্ট বলেছে, এবং সেটা না, কোন সুপ্রিম কোর্ট? ভারতের শীর্ষ আদালত বলা সত্ত্বেও কিছু একটা বলেছে, সেইটা আমাকে আমার সন্তান নেই, আমার ভাই আছে, বোন আছে, তারাও জানে যে কোর্ট যদি কিছু না বলে তাকে কন্টেম্প্ট অফ কোর্ট, মানে আদালত অবমাননা বলে। না, সুপ্রিম কোর্ট সেটা শুধু আদালত অবমাননা সেটা যদি না করেন তাহলে হয়। সুপ্রিম কোর্ট কোনো আইন যদি ব্যক্ত করেন তাহলে সেটা ল অফ দ্য ল্যান্ড হয়ে যায়। যেমন ধরুন জিরো এফআইআর এর কথা বলেছে, দ্যাট উড বি দ্য ল অফ দ্য ল্যান্ড। যেমন ধরুন বলেছিলেন 24 ঘন্টার মধ্যে এফআইআর আপলোড করতে হবে ওয়েবসাইটে, সেটা ল অফ দ্য ল্যান্ড। কিন্তু ইন প্র্যাকটিস কি হতো? ইন প্র্যাকটিস 24 ঘন্টার মধ্যে বিশেষ এফআইআর তো কোনো দিন জীবনের জন্য আপলোড হয়নি। যেমন উদাহরণ দিয়ে বলি, যেমন একজন এই যে সোশ্যাল মিডিয়ায় কাজ করে একজন কর্মী, তার বিরুদ্ধে একটা অভিযোগ করা হলো, কিন্তু সেই অভিযোগটা আজকের দিন পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু ওয়েবসাইটে আপলোড হয়নি। তার কারণ বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি তিনি করেছিলেন বলে। এরকম হয়। এবার বলি, এই যে জিরো এফআইআর এর কথা আপনি বলছেন, 173 কথা বলছেন, 176টা পড়বেন। 176 ডেঞ্জারাস। তার কারণ হচ্ছে এখানে পুলিশ আধিকারিকের ক্ষমতা কিন্তু অনেক বেশি। তার কারণ হচ্ছে সেখানে বলা হলো যে আপনি তথ্যটা তো দিলেন, ইনফরমেশন দিলেন, অভিযোগ করলেন, তারপরের ভূমিকাটা হচ্ছে পুলিশ আধিকারিকের। অর্থাৎ পুলিশ আধিকারিক ইনভেস্টিগেট করবে, তারপরে যদি অফেন্সটা কনস্টিটিউট হয় তখন আসবে তার সেটা নিয়ে প্রসিড করার বিষয়।
সেটা তো তার মানে তার অধিকার, আইনি অধিকার সে পালন করবে না। একদম না, এখানে ফ্যালাসিটা আছে, ভালো করে বুঝুন। যে আগে কি হতো, আগে ধরুন প্রাথমিকভাবে আপনি একটা অভিযোগ করলেন, সেটা এফআইআর হিসেবে ট্রিট করলো, তারপরে ইনভেস্টিগেশন শুরু হলো। এখন ইনভেস্টিগেশন করবে, তারপরে হবে। ফলে এর মধ্যে ফ্যালাসিটা বুঝবেন যে পুলিশ আধিকারিকদের ক্ষমতা কিন্তু আরও বেশি বাড়লো। দ্বিতীয় একটা বলি, যেটা পুলিশ স্টেট তৈরি করার একটা প্রয়াস হচ্ছে। কেন? তার কারণ হচ্ছে পুলিশের যে স্বেচ্ছাচারিতা, এই পুলিশ স্টেটের যে কনসেপ্ট, তার কারণ এটার বেশ কিছুটা সময় লাগতে পারে। আমাদের ভারতবর্ষ একটা ওয়েলফেয়ার স্টেট, ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্ট থেকে এই আইন বিশেষ করে সেটা পুলিশ স্টেটের দিকে নিয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে একদিকে এই যে ইনভেস্টিগেশন করে তারপরে সেটাকে প্রসিড হওয়া, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে যেমন ধরুন পুলিশ কাস্টডিতে থাকার সময়কাল বেশি। নাম্বার থ্রি হচ্ছে যে দেশদ্রোহ নিয়ে দেখুন নির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করে একটা ভেগনেস আছে, অর্থাৎ আপনাকে আমাকে পছন্দ হলো না, ঢুকিয়ে দেওয়া হলো ওই দেশদ্রোহের সংজ্ঞার মধ্যে। আপনি শুধুমাত্র মব লিঞ্চিং নিয়ে নাচানাচি করলে হবে না। মব লিঞ্চিং নিয়ে বেশ কিছু রাজ্য তারা আইন তৈরি করেছিল, চাইলে পশ্চিমবঙ্গ করতে পারতো, যদি পশ্চিমবঙ্গ 2019 সালে একটা হয়েছিল, বিল এনেছিল, পাস হয়নি। যাই হোক, কিন্তু মানে আপনার কাছেই যাবো, আজকে বিতর্কের জায়গাই নেই, আজকে একেবারে বোঝার জায়গা। বহু মানুষ জিজ্ঞাসা করছেন, কিন্তু তার আগে আরেকটা ব্রেকিং নিয়ে নিই, এবং এগুলো নিয়েই আপনারা বারবার কথা বলেছিলেন বলে আমি এই ব্রেকিংটা নির্দিষ্টভাবে বিসিআরকে বলবো। ইলেকট্রনিক এভিডেন্স যেরকম আমরা দেখালাম ব্রেকিং নিউজে, তার পাশাপাশি আরেকটা বড় যে পরিবর্তন বা রিফর্ম, নির্দিষ্টভাবে বলা হচ্ছে তদন্ত প্রক্রিয়ায় ভিডিওগ্রাফি বাধ্যতামূলক। যে কোনো তদন্ত প্রক্রিয়ায় ভিডিওগ্রাফি বাধ্যতামূলক। ফিরদৌস শামীম, বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে বারবার অনেকে বলেছেন এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে, বকটুইতে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে। ভিডিওগ্রাফি তদন্তকারীদের ব্যবহার করতে হবে অ্যাপ, এবং সেই অ্যাপে প্রয়োজনে লাইভ স্ট্রিমিং করার মতনও জায়গা তৈরি করছে। আমি জানি না এগুলো হবে কিনা, কিন্তু ব্যবহৃত হবে বিশেষ অ্যাপ। আমি এখানে একটু একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে যে কথাটা বলা, দেখুন একের পর এক বডি ক্যাম, মানে ট্রাফিক পুলিশ যেভাবে বডি ক্যাম ব্যবহার করার নির্দেশ আছে, সেরকম ভাবে আইসিজেএস পোর্টালে লাইভ স্ট্রিম করতে হবে বলা হচ্ছে।